নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বায়োমেডিক্যাল নিয়ে আলোচনা করব। অনেকদিন পর ভিডিও আপলোড করছি। তো বায়োমেডিক্যাল চ্যাপ্টার যেটা ফিজিওলজির একটা পার্ট, সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব এবং তারপরে আমরা এমসিকিউ পার্টে চলে যাব। তো প্রথমেই যে প্রশ্নটা আমাদের বায়োমেডিক্যাল পার্টের ক্ষেত্রে মনে রাখতে হবে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ এখানে ভীষণভাবে প্রয়োজন। তো সেই জন্য যেমন আমরা ইসিজি নিয়ে একটু আলোচনা করব, আমরা ইসিজি ছাড়া ইউএসজি, ইইজি, সিটি স্ক্যান এগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা ইসিজির যে তরঙ্গগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। পিটি স্ক্যান কি, এন্ডোস্কোপি কি, ডায়ালাইজার কি, এমআরআই কি, এগুলো ভীষণ প্র্যাকটিক্যাল টেকনিক যেটা মেডিকেল লাইনে ভীষণভাবে প্রয়োজন এবং এগুলো আমাদের জানতেই হবে। থিওরিটিক্যাল নলেজ রাখা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং এই নিয়ে কিন্তু কোয়েশ্চেন আসবে, তার কারণ এগুলো অ্যাপ্লাইড সাবজেক্টের ওপর কিন্তু পড়ে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে ইসিজি কাকে বলে? হৃদস্পন্দনের সময় হৃৎপিণ্ডে তড়িৎ বিভবের পরিবর্তন হয়। যখন আমাদের হৃদস্পন্দন হয় তখন কিন্তু হৃৎপিণ্ডে অর্থাৎ হার্টে তড়িৎ বিভবের পরিবর্তন হয়। এই পরিবর্তনকে বিশেষ যান্ত্রিক ব্যবস্থায় মানে মেকানিক্যালি, ঠিক আছে, লিপিবদ্ধ করলে যে লেখচিত্র পাওয়া যায়, যে গ্রাফ পাওয়া যায়, সেটাকেই বলা হয় ইসিজি বা ইকেজি, যাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। তাহলে এটি হচ্ছে ইসিজির সংজ্ঞা। আবারও বলছি, হৃদস্পন্দনের সময় হৃৎপিণ্ডে তড়িৎ বিভবের পার্থক্য হয় বা পরিবর্তন হয়। এই পরিবর্তনকে বিশেষ যান্ত্রিক ব্যবস্থায় লিপিবদ্ধ করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম, সংক্ষেপে ইসিজি বা ইকেজি। যে যন্ত্রের সাহায্যে ইলেকট্রোকার্ডিওগ্রাফ করা হয় বা ইসিজি করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ইসিজি করা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফের মাধ্যমে। এবার প্রশ্ন হচ্ছে যে ইসিজি আবিষ্কার করেন কে? সরল ইলেকট্রোকার্ডিওগ্রাফ 1903 সালে বা 1903-তে প্রথম আবিষ্কার করেন উইলহেলম আইনথোভেন আবিষ্কার করেন। ইসিজি লিপিকরণ পদ্ধতি ক প্রকারের হয়? ইউনিপোলার লিডের সাহায্যে বা একমেরু তড়িৎদ্বারের সাহায্যে একমেরু লিপিকরণ বা ইউনিপোলার রেকর্ডিং এবং দ্বিমেরু তড়িৎদ্বার বা বাইপোলার লিডের সাহায্যে দ্বিমেরু লিপিকরণ বা বাইপোলার রেকর্ডিং করা হয়। পরের প্রশ্ন হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎদ্বার কাকে বলা হয়? ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্রের ধনাত্মক ও ঋণাত্মক মেরুর সঙ্গে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তাকে ধনাত্মক, যথাক্রমে তাকে ধনাত্মক এবং ঋণাত্মক তড়িৎদ্বার অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রোড বলা হয়। ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্রের ধনাত্মক ও ঋণাত্মক মেরুর সাথে যে তড়িৎদ্বার যুক্ত, মানে ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্রের ধনাত্মক মেরুর সাথে যে তড়িৎদ্বার যুক্ত তাকে ধনাত্মক তড়িৎদ্বার, আর যেটি ঋণাত্মক মেরুর সাথে যুক্ত সেটি হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। পরের প্রশ্নতে আমরা চলে যাই, যেমন হতে পারে সক্রিয় তড়িৎদ্বার কাকে বলে? একমেরু লিপিকরণ পদ্ধতিতে একমেরু লিপিকরণ কি না? একমেরু লিপিকরণ হচ্ছে যে একমেরু তড়িৎদ্বারের বা ইউনিপোলার লিডের সাহায্যে যে রেকর্ডিংটা করা হয়, যে লিপিকরণটা করা হয়, সেটাই হচ্ছে একমেরু লিপিকরণ। তো একমেরু লিপিকরণ পদ্ধতিতে ধনাত্মক তড়িৎদ্বারকে সক্রিয় তড়িৎদ্বার বলা হয়। ধনাত্মক তড়িৎদ্বার কোনটা? যেটা ধনাত্মক মেরুর সাথে যে তড়িৎদ্বারটা কানেক্টেড বা যুক্ত থাকে তাকে সক্রিয় তড়িৎদ্বার, তাকে ধনাত্মক তড়িৎদ্বার বলছে। এবং একমেরু লিপিকরণ পদ্ধতিতে ধনাত্মক তড়িৎদ্বারকে সক্রিয় তড়িৎদ্বার বা এক্সপ্লোরিং ইলেকট্রোড বলা হয়। এই তড়িৎদ্বারটি শরীরের 9টি জায়গায় লাগানো হয়। এর মধ্যে 6টি বুকের বিভিন্ন জায়গায় লাগানো হয়। এদের বলা হয় একমেরু বক্ষ লিড। বোঝা গেল, শরীরের 9টি জায়গা এবং বুকের মধ্যেই থাকছে 6টি বিভিন্ন জায়গাতে, মানে 6টি বুকের বিভিন্ন জায়গাতে লাগানো হচ্ছে। এটাকে বলা হচ্ছে একমেরু বক্ষ লিড। এবার একমেরু বক্ষ লিড কীভাবে চিহ্নিত হয়? ভি দ্বারা ডিনোট করা হয়। V1, V2, V3, V4, V5, V6। এবার এই এখনকার দিনে বর্তমানে কী কী লিড ব্যবহার করা হয়? 3টি প্রত্যঙ্গ লিড ব্যবহার করা হয়, 6টি বক্ষ লিড ব্যবহার করা হয়, 3টি বিবর্ধক প্রত্যঙ্গ লিড ব্যবহার করা হয়। তাহলে 6টি বক্ষ লিড যে ব্যবহার করা হয় সেটা তো আগেই জানলাম। এছাড়া 3টি প্রত্যঙ্গ লিড এবং 3টি বিবর্ধক প্রত্যঙ্গ লিড। পরের প্রশ্নে চলে যাচ্ছি, হল্টার মনিটর কি? হল্টার মনিটর হচ্ছে একটি ছোট্ট ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্র। প্রয়োজন হলে এটিকে সাথে নিয়ে ঘোরাফেরা করা যায়। এই যন্ত্রের সাহায্যে 24 ঘন্টা ইসিজি রেকর্ড করা হয়।
আবারও বলছি, একটি ছোট্ট ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্র যেটিকে নিয়ে সাথে চলা যায় এবং এর সাহায্যে 24 আওয়ার্স ইসিজি রেকর্ড করা হয়। পরে এটিকে চালিয়ে বিশ্লেষণ করে দেখা হয় যেসব ক্ষেত্রে হঠাৎ হঠাৎ হৃৎপিণ্ডে অস্বাভাবিকতা দেখা যায়, সেই সকল ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে কিন্তু এই ইসিজি বা এই হল্টার মনিটর দেওয়া হয়, যার মাধ্যমে ইসিজি রেকর্ডটা হয়। এবার ইলেকট্রোকার্ডিওগ্রাফ রেকর্ডটা কী? ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্রের সাহায্যে যে লেখচিত্র পাওয়া যায় তাকে ইলেকট্রোকার্ডিওগ্রাফ বলে বা ইসিজি বলে। এটি পর্যায়ক্রমিক 5টি তরঙ্গ নিয়ে গঠিত। সে 5টি তরঙ্গ কি? সেটা হচ্ছে PQRST। তাহলে এর মধ্যে অ্যালফাবেটিক্যালি যে ডিসক্রিমিনেশনগুলো আমরা পেলাম বা দুটো ক্যারেক্টার আলাদা আলাদা পেলাম, যে একটা PQRST হচ্ছে কি না এই যন্ত্রের সাহায্যে যে 5টি তরঙ্গ তৈরি হচ্ছে তার নাম, আর যেগুলো বক্ষলীড সেই বক্ষলীডের নামগুলো আমরা জানলাম, সেটা হচ্ছে ভি দিয়ে ডিনোট করা হয়। সেখানে যথাক্রমে 1 2 3 4 5 6 এইভাবে কিন্তু মনে রাখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রোকার্ডিওগ্রাফি যে তরঙ্গগুলোর কথা জানলাম যেরকম PQRST, তো PQRSTর ক্ষেত্রে এগুলোর ক্যারেক্টারিস্টিক্সটা কি? যেমন PRT মানে PQRST আমরা এভাবে মনে রাখতে পারি যে একটা লেটার বাদ দিয়ে যেমন PQ বাদ দিলাম R এবং S বাদ দিলাম T, তাহলে PRT এই তিনটে হচ্ছে ঊর্ধ্বমুখী এবং Q এবং S এই দুটো হচ্ছে নিম্নমুখী তরঙ্গ। তাহলে PQRST ইলেকট্রোকার্ডিওগ্রাফির এই 5টি তরঙ্গের মধ্যে PRT হচ্ছে ঊর্ধ্বমুখী এবং QS হচ্ছে নিম্নমুখী তরঙ্গ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। যেমন এই যে ইসিজির PQRS, ST এবং T এই ধরনের তরঙ্গগুলো হয়, তো এগুলোর মানেটা কি? এই তরঙ্গগুলো কেন হয়? অলিন্দ অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের যে ওপরের প্রকোষ্ঠটা রয়েছে অলিন্দ, তার বিষমাবর্তনের জন্য, অর্থাৎ সমাবর্তন যেখানে হচ্ছে না, বিষমাবর্তনের জন্য P, নিলয়ের বিষমাবর্তনের জন্য QRS, নিলয়ের পুনঃসমাবর্তনের জন্য ST এবং হচ্ছে T তরঙ্গ হয়। তাহলে বোঝা গেল ধাপগুলো কি কি? অলিন্দের বিষমাবর্তনের জন্য হচ্ছে P, নিলয়ের বিষমাবর্তনের জন্য হচ্ছে QRS, ST এবং T এগুলো হচ্ছে নিলয়ের পুনঃসমাবর্তনের জন্য। পরের প্রশ্ন হচ্ছে যে ইসিজির যে তরঙ্গ সেটা থেকে কি জানা যায়? ইসিজি তরঙ্গ থেকে অলিন্দ নিলয় ও হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলার অর্থাৎ স্পেশাল কন্ডাক্টিং টিস্যুর তার কিন্তু কার্যকারিতা সম্পর্কে জানা যায়। এই অংশগুলির অস্বাভাবিকতা থাকলে অঙ্গগুলির আকৃতি এবং স্থিতিকাল কিন্তু বদলে যায়, কারণ প্রত্যেকটারই একটা নিজস্ব ছন্দ, গতির হার, একটা স্থিতিকাল থাকে, তো সেটা বদলে যায়। ইসিজি বিশ্লেষণ করে হৃৎপিণ্ডের গতির হার অর্থাৎ রেট, রিদম, তার অর্থাৎ ছন্দ এবং পেশির অবস্থা কীরকম রয়েছে সেটা কিন্তু বুঝতে পারা যায়। যেমন অলিন্দের আয়তন বড় হলে পি তরঙ্গের আকৃতি কিন্তু বড় হবে, কারণ প্রথমেই বলেছিলাম যে এই যে PQRS, ST, T এই তরঙ্গগুলো কেন না, পি হচ্ছে অলিন্দের বিষমাবর্তনের জন্য, তার মানে অলিন্দ যখন বড় হয়ে যাচ্ছে পি তরঙ্গের আকৃতিও কিন্তু বড় হচ্ছে। মাইট্রাল ভালভের যদি কোনো প্রবলেম হচ্ছে তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে পি তরঙ্গের আকৃতি বড় হয়ে যাচ্ছে। যেমন অলিন্দ তন্তুর ছন্দাবিকারে, মানে যেটাকে বলা হয় হচ্ছে অ্যাট্রিয়াল ফেব্রিলেশন, তো সেইখানে কিন্তু মানে অ্যাট্রিয়াল ফেব্রিলেশনে পি অনুপস্থিত থাকে, পি থাকছেই না, পি এর যে আকৃতিটা সেটা থাকছেই না, তো সেটা মাথায় রাখতে হবে। এছাড়া যদি নিলয়ের আয়তন বড় হয়, নিলয় কার সাথে কানেক্টেড? আর এর সাথে কানেক্টেড, তো আর এর আকৃতি কিন্তু বড় হয়ে যায়। হৃৎপেশির অবক্ষয় যেটাকে মায়োকার্ডিয়াল ড্যামেজ বলা হয় সেটা হলেও কিউ বড় হয় এবং এসটি ওপরের দিকে উঠে যায়। এবার এসটি কোনটা নিম্ন তরঙ্গ, মানে নিচের দিকে নিম্নমুখী, কোনটা ঊর্ধ্বমুখী? আগেই বললাম যেরকম পি, আর, টি এগুলো হচ্ছে ঊর্ধ্বমুখী, ঠিক আছে। তো পি আর টি ঊর্ধ্বমুখী, QS নিম্নমুখী, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে না, এস অর্থাৎ যেটা নিম্নমুখী সেটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, মানে এসটিটা উপরের দিকে উঠে যাচ্ছে। এবার হৃৎপেশিতে যদি অক্সিজেন কম হয়, সেই হৃৎপেশিতে অক্সিজেন কম হলেও কিন্তু এসটি নিচের দিকে নেমে যায়, তার মানে অক্সিজেনের যদি ডেফিসিয়েন্সি হচ্ছে তাহলে এসটি নিচের দিকে নামছে। এবার এসটির জায়গাটা যেটা টি হচ্ছে ঊর্ধ্বমুখী থাকার কথা কিন্তু সেটা নিম্নমুখী হয়ে যাচ্ছে।
তো এগুলো বুঝতে হবে। এবার হৃদস্পন্দন প্রবাহ এসএ নোড থেকে নিলয়ে পৌঁছাতে যদি দেরি হয় তবে পি আর অবকাশের সময় বেড়ে যায়। হৃদস্পন্দন প্রবাহ যেটা এসএ নোড সেইখান থেকে যদি নিলয় পৌঁছাতে একটু দেরি করছে তাহলে পি আর যে অবকাশটা, যে ইন্টারভেলটা থাকছে সেটা তখন বেড়ে যাচ্ছে। আর হৃদস্পন্দনের এই প্রবাহ নিলয় পৌঁছাতে না পারে তাহলে পি এর পর কিউআরএস অনুপস্থিত থাকে। যদি হৃদস্পন্দনের প্রবাহ নিলয় পৌঁছাতে না পারে তাহলে কি হচ্ছে না, পি এর পর কিউআরএস থাকছেই না, কারণ কিউআরএসটা নিলয়ের বিষম আবর্তনের জন্য দায়ী। এবার নিলয়তে যদি প্রবলেম হচ্ছে, কিউআরএস থাকছেই না। তো এই জিনিসগুলো বুঝে 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 পড়লে কিন্তু তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে এবং মনে মানে বুঝে পড়লে সেটা মনেও থাকবে, আর বারবার পড়লে সেটা অবশ্যই কিন্তু মাথায় থেকে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে যে ইসিজি তরঙ্গ থেকে এই প্যাটার্নগুলোকে আমরা বুঝতে পারি। সেজন্য যাদের কোনো হার্টের প্রবলেম রয়েছে, কোনো অসুবিধে হচ্ছে, দীর্ঘদিনের প্যালপিটেশন, বা তার মনে হচ্ছে যে হার্টবিটটা বেড়ে গেছে, বা কোনো চাপ অনুভব হচ্ছে, পেইন হচ্ছে, তো প্রাথমিকভাবেই কিন্তু ইসিজি টেস্টটা করা হয়। এবার প্রশ্ন হচ্ছে যে ইসিজি, ইইজি বা এই যে ইকোজি, এই জিনিসগুলো কি? মস্তিষ্ক নিউরনের স্বতঃস্ফূর্ত অবিরাম যে মস্তিষ্ক, ভালো করে শুনবেন, মস্তিষ্ক নিউরন, ঠিক আছে, তার স্বতঃস্ফূর্ত অবিরাম যে বিভব পরিবর্তনকে মস্তিষ্ক তড়িৎলেখ যন্ত্রের সাহায্যে যে লেখচিত্রটা লিপিবদ্ধ করা হচ্ছে, তো করটিতে তড়িৎদ্বার বসিয়ে সে লিপিবদ্ধ বিভব তরঙ্গ পাওয়া যাচ্ছে, সেটাই হচ্ছে মস্তিষ্ক তড়িৎলেখ, বা যেটাকে বলা হয় ইলেকট্রোএনসেফালোগ্রাম। ইসিজির কথাটা তো আমরা আগেই জেনেছি, এটা হচ্ছে ইইজি, নট ইসিজি। আর ইসিজিটা কি? ইসিজিটা তো আগেই আমরা জেনেছি যে মানে হৃৎপিণ্ডের মধ্যে যে তড়িৎ বিভবের পরিবর্তন হচ্ছে হৃদস্পন্দনের সময়, সেটাই হচ্ছে ইসিজি। তাহলে ইলেকট্রোকার্ডিওগ্রাফ কি এবং ইলেকট্রোএনসেফালোগ্রাফ কি, এটা এখান থেকে কিন্তু মানে লেখচিত্রটা যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গ্রাফ, ঠিক আছে, যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে গ্রাম। তাহলে মস্তিষ্ক নিউরনের স্বতঃস্ফূর্ত অবিরাম বিভব পরিবর্তনকে মস্তিষ্ক তড়িৎলেখ যন্ত্রের সাহায্যে লেখচিত্র হিসেবে লিপিবদ্ধ করা যায়। করটিতে তড়িৎদ্বার বসিয়ে যে লিপিবদ্ধ বিভব তরঙ্গ পাওয়া যায় তাকে বলা হয় মস্তিষ্ক তড়িৎলেখ বা ইইজি, ইলেকট্রোএনসেফালোগ্রাম। এবং গুরু মস্তিষ্কের উপরিতলে তড়িৎদ্বার বসিয়ে এই বিভব তরঙ্গ লিপিবদ্ধ করলে তাকে বলা হয় ইলেকট্রোকর্টিকোগ্রাম, যেটা হচ্ছে ইকোজি, ইলেকট্রোকর্টিকোগ্রাম, যেটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, গুরু মস্তিষ্কের উপরিতলে তড়িৎদ্বার বসিয়ে। তাহলে করটিতে যখন তড়িৎদ্বার বসাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রোএনসেফালোগ্রাম, আর যখন আমরা গুরু মস্তিষ্কের উপরিতলে বসাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রোকর্টিকোগ্রাম। মানুষের মস্তিষ্কে জৈব তড়িৎ ক্রিয়ার উপস্থিতি কে প্রথম দেখেন? মানুষের মস্তিষ্কে জৈব তড়িৎ ক্রিয়া যে হচ্ছে সেটার উপস্থিতি প্রথম দেখেন হ্যান্স বার্জার। মস্তিষ্ক তড়িৎ লেখচিত্রে কি কি তরঙ্গ পাওয়া যায়? যেরকম আমরা জানি যে ইসিজির ক্ষেত্রে পি, কিউআরএসটি এইরকম ধরনের তরঙ্গ পাওয়া যায়। মানুষের মস্তিষ্কে তড়িৎ লেখচিত্রের সাহায্যে যে তরঙ্গগুলো পাওয়া যায় সেটা হচ্ছে আলফা, বিটা, থিটা এবং ডেল্টা। আলফা, বিটা, থিটা এবং ডেল্টা। কামনেসের জন্য মেডিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরকম দেখা গেছে, যেরকম এখন আমি নাম নিয়েই বলছি, ধরুন সদ্গুরু বা অন্যান্য যারা রয়েছেন স্পিরিচুয়াল হিলার, তো তারা এরকম বিভিন্ন পডকাস্টে বা লাইভে বা রেকর্ডেড ভিডিওতে এরকম শোনা যায় যে এরকম দেখা গেছে যে মেডিটেশন করলে এই যে আলফা, বিটা, থিটা, ডেল্টা এগুলোর যে ভ্যারিয়েশন রয়েছে মানে সেটা ভালোর দিকে, সেটা পজিটিভ হয়, ঠিক আছে। যদি কোনো রকম বিকৃতি থাকছে বা দেখা যাচ্ছে না অসুবিধা রয়েছে, সেই অসুবিধাগুলো কিন্তু ভালোর দিকে যায়, কারণ মেডিটেশন মানে একটা পার্টিকুলার জিনিসে আমরা ফোকাস করছি, ঠিক আছে, আমাদের কনসেন্ট্রেশনের বিঘ্ন ঘটছে না, আমরা একটা কামনেসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা নিজেদের যে সিস্টেম সেটাকে কন্ট্রোল করবার চেষ্টা করছি। আমাদের বেসিক্যালি এই জায়গা থেকে কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ডের ব্যাপার আসে, মনই সব, মানে মনটাই নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু এখানে কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ডের খেলা হয়, ঠিক আছে। তো সেই জায়গা থেকে, যদিও সেটা অন্য পর্যায়ে, এটা এই মুহূর্তে ডিরেক্টলি নট রিলেটেড,
অন্তত SLSTর সাথে রিলেটেড নয়, তো সেই জন্য খুব বেশি কথা এক্ষেত্রে বলছি না। বাট এই যে আলফা, বিটা, থিটা, ডেল্টা এই কম্পাঙ্কগুলো রয়েছে এর বিস্তৃতিটাও আলাদা। যেরকম আলফার ক্ষেত্রে তরঙ্গ সেকেন্ডে যেটা হচ্ছে 3 to 13 কম্পাঙ্ক হচ্ছে, এদিকে তার বিস্তৃতি মাইক্রোভোল্টে যদি আমরা মেজার করি তাহলে 50 হচ্ছে। এদিকে বিটার ক্ষেত্রে 11 to 50 আর বিস্তৃতি হচ্ছে 5 to 10 মাইক্রোভোল্ট। থিটা আর ক্ষেত্রে 4 to 8 তরঙ্গ সেকেন্ড হচ্ছে, আর এদিকে বিস্তৃতি হচ্ছে 10 মাইক্রোভোল্টে। আর ডেল্টা হচ্ছে 0.5 to 3.5 আর তার বিস্তৃতি হচ্ছে 20 to 200। এবং যে আলফা, বিটা, থিটা, ডেল্টা তার যে লেখচিত্রটা সেটা অবশ্যই আলাদা আলাদা হবে, মানে পার সেকেন্ডে 1 সেকেন্ডে কতটা হচ্ছে, ঠিক আছে, সেটা দেখতে হবে। ঠিক আছে, এইগুলো মুখস্থ করতে হবে। এবার আমরা যদি একটু ডিটেলসে আলোচনা করি, যেরকম ধরুন আলফা তরঙ্গ কী বা বিটা তরঙ্গ কী একটু আলোচনা করা যাক। যেরকম আলফা তরঙ্গ হচ্ছে একটা মধ্যম গতি তরঙ্গ, এটি বিশ্রামরত অবস্থায় এদের পাওয়া যায়। চোখ খুললে বা মানসিক সক্রিয়তা এরা কিন্তু কমে যায়, মানে যখন আমরা খুব অ্যাক্টিভ থাকবো না, আমরা যখন রেস্টিং ফেজে থাকবো তখন কিন্তু এই আলফা ওয়েভটা কাজ করে। এবার বিটা ওয়েভটা কখন কাজ করে, এটা হচ্ছে দ্রুতগতি তরঙ্গ, একে বলাই হয়। অধিক মস্তিষ্ক ক্রিয়া এদের পাওয়া যায়, যখন ব্রেন খুব অ্যাক্টিভ থাকছে তখন কিন্তু বিটা ওয়েভটা সৃষ্টি হচ্ছে। আর থিটা ওয়েভ কি, সেটা হচ্ছে মধ্যম গতি তরঙ্গ, গভীর ঘুমের সময় এদেরকে কিন্তু পাওয়া যায়, মানে যখন আমরা খুব গভীর ঘুমে রয়েছি সেই থিটা তরঙ্গটা কিন্তু পাওয়া যাচ্ছে। আর ডেল্টা তরঙ্গ হচ্ছে এটা মন্থর গতি তরঙ্গ, মন্থর গতি, শিশুদের ক্ষেত্রে এটি পাওয়া যায়, বয়স্কদের ক্ষেত্রে গভীর ঘুমের সময় এটি পাওয়া যায়। মস্তিষ্কের অস্বাভাবিকতা যেরকম টিউমার থাকলে জাগ্রত অবস্থায় কিন্তু এদেরকে পাওয়া যাচ্ছে, মানে এটা মন্থর গতি। তো বেসিক্যালি শিশুদের ক্ষেত্রে যারা প্রথম মানে একদম সবে ডেভেলপ করছে, ডেভেলপিং যারা রয়েছে তারা, বয়স্কদের ক্ষেত্রে গভীর ঘুমের ক্ষেত্রে এটি পাওয়া যায়, এবং মস্তিষ্কের অস্বাভাবিকতা যদি হয় সেক্ষেত্রেও কিন্তু এটি পাওয়া যায়। তো এই হচ্ছে ডিফারেন্স অ্যামংস্ট আলফা, বিটা, থিটা অ্যান্ড ডেল্টা। এরপর হচ্ছে যে আমি যেটা প্রথমেই বলেছিলাম যে ব্যবহারিক প্রয়োগ ভীষণভাবে জানা প্রয়োজন। যেরকম আমরা যদি EEG এর কথা বলি, যে আমরা কেন EEGটা করব, আমরা তো জানলাম যে EEG কী, কীভাবে তড়িৎ লেখচিত্রটা পাওয়া যাচ্ছে এবং কোনটাকে আমরা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করছি, কোন জায়গাটাকে, এবং আমরা লেখচিত্রটা পাচ্ছি। বাট এটা করে কি হবে, প্রথমত গুরু মস্তিষ্কের সক্রিয়তা বোঝার জন্য, ঘুম থেকে জাগা, ঘুমানো, স্বপ্ন দেখা, বিভিন্ন শারীরবৃত্তীয় ভিত্তি জানার জন্য এই ইলেকট্রোএনসেফালোগ্রাফের ব্যবহার রয়েছে। এর সাহায্যে ঘুমের বিভিন্ন দশা কিন্তু আইডেন্টিফাই করা যায়। মস্তিষ্ক তরঙ্গের প্রকৃতির উপর নির্ভর করে মস্তিষ্কের করটি মধ্যস্থ চাপ, মানে মস্তিষ্ক তরঙ্গের যে প্রকৃতিটা সেটা নির্ভর করে কার ওপর না, করটির মধ্যস্থ চাপের উপর। মস্তিষ্কের যদি টিউমার হয় তাহলে একরকম হবে, যদি ক্ষত হয় একরকম হবে। উৎপত্তি স্থান বুঝতে পারা যায়, সোর্সটা কি, ক্ষতর সোর্সটা কি। টিউমার আক্রান্ত অঞ্চলে ডেল্টা তরঙ্গ পাওয়া যায়, সেটা প্রথমেই বললাম। এবং করটি মধ্যস্থ চাপ বাড়লেও কিন্তু ডেল্টা তরঙ্গ পাওয়া যায়। তার মানে বোঝাই যাচ্ছে যে স্বাভাবিকভাবে ডেল্টা তরঙ্গ পাওয়াটা খুব একটা কিন্তু সুবিধাজনক নয়, ভালো নয়। বিভিন্ন প্রকারের মৃগী রোগ নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রোএনসেফালোগ্রাম কিন্তু ব্যবহার করা হয়, এর ব্যবহার রয়েছে, কারণ এই অবস্থায় মস্তিষ্কে তরঙ্গের বিশেষ পরিবর্তন কিন্তু দেখা যায়। নর্মালি নিউরনগুলো সেভাবে কানেক্টেড থাকে না, বা তারা তাদের অ্যাকশনটা, তাদের অ্যাক্টিভিটিটা সেরকমভাবে হয় না, কিছু ডিফারেন্স দেখা যায় যেগুলো হেলদি ব্রেন তার থেকে, তো সেটা কিন্তু EEG বলে দেবে। মস্তিষ্ক মৃত্যু নির্ণয়ের জন্য কিন্তু, মানে মস্তিষ্ক মৃত্যু নির্ণয়ের জন্য এটি ব্যবহার করা হয়, যে ব্রেন ডেথ হয়ে যাওয়া, 24 ঘন্টা ব্যবধানে নেওয়া দুটি EEGতে যদি মস্তিষ্ক তরঙ্গ অনুপস্থিত থাকে তাহলে 24 আওয়ার্স নিতে হবে, EEG পাওয়া যাচ্ছে না, তখন সেই মানুষকে মানে মস্তিষ্কের মৃত্যু হয়েছে বলে ধরে নিতে হবে। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে বেসিক্যালি EEG এর ব্যবহার। এবার চলে আসছি আমরা আল্ট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে, ভীষণ মানে ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং মানে সর্বজন বিদিত একটি টার্ম, যে USG আল্ট্রাসোনোগ্রাফি। সেটা কি? চিকিৎসা বিজ্ঞানে আল্ট্রাসনিক পদ্ধতির প্রয়োগ নানা ধরনের হতে পারে এবং অনেক হতে পারে। এই পদ্ধতি কার্ডিওলজিতে উদরের প্রতিচ্ছবি মানে অ্যাবডোমিনাল ইমাজিংয়ের ক্ষেত্রে, মস্তিষ্কের পর্যবেক্ষণ, ব্রেইন স্টাডিজ, ব্রেইন স্ক্যানিং, চোখের বিশ্লেষণ, আই অ্যানালাইসিস, স্ত্রীরোগ, প্রসূতি বিজ্ঞান, ধাত্রীবিদ্যায় মানে গাইনোকোলজি এর ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, এবার USG সুবিধাটা কোথায়, অ্যাডভান্টেজেস কি না? সোনোগ্রাফি পদ্ধতি রেডিওগ্রাফি থেকে হচ্ছে বেশি নিরাপদ,
ঠিক আছে। সোনোগ্রাফি পদ্ধতি রেডিওগ্রাফির থেকে বেশি নিরাপদ। এই পদ্ধতি আরামপ্রদ, কোনো রকম অসুবিধা কিছু নেই। একটা জেল লাগিয়ে, যেরকম অ্যাবডোমিনাল যদি ইমাজিং চাইছে একটা জেল লাগিয়ে সেখানে করা হয়, খুব বেশি ব্যয়সাধ্য নয়। এই পদ্ধতির প্রয়োগ অস্বাভাবিক ক্ষেত্রে নিরাপদভাবে প্রসব করানোর কিন্তু সহায়তা করে। যে কোনো অ্যাবনর্মাল কেস হলো সেখানে নিরাপদভাবে মানে বোঝা যায় যে না বেবি কোথায় রয়েছে, কি পজিশনে রয়েছে, সেগুলো বুঝে কিন্তু খুব সুন্দর স্বাভাবিকভাবে প্রসব করানো যেতে পারে। আচ্ছা, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইউএসজি, ইইজি, ইসিজি, ইকোজি, এগুলোর ব্যাপারে আলোচনা হলো। এবার ধরে নিন একটু অন্যদিকে চলে যাচ্ছি, যেরকম হচ্ছে পিটি স্ক্যান, পেট স্ক্যান কি? সিটি স্ক্যান মূলনীতির ওপর ভিত্তি করে, সিটি স্ক্যান যেটা থাকছে তার মূলনীতির ওপর ভিত্তি করে এই পিইটি করা হয়। এই পদ্ধতিতে পজিট্রন বিচ্ছুরণকারী বস্তু, যেটা পজিট্রন এমিটিং কম্পাউন্ড এবং এক্স রশ্মি পরিমাপক এক্সরে ডিটেক্টর যন্ত্র ব্যবহার করা হয়। এক্ষেত্রে এই পদ্ধতিতে পজিট্রন বিচ্ছুরণকারী বস্তুকে মানে ইনজেক্ট করে দেওয়া হয় অথবা শ্বসনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়। এটা হচ্ছে পিটি স্কিন, যেখানে কিন্তু সিটি স্ক্যানের মূলনীতির ওপর ভিত্তি করেই চলছে। এবার সিটি স্ক্যান কি? নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ চিকিৎসক গডফ্রে হাউন্সফিল্ড 1972-তে চিকিৎসা বিজ্ঞানে এই সিটি স্ক্যানের মানে ব্যবহার প্রথম করেন। এবার এটি কী কী কারণে ব্যবহার হতে পারে, যেরকম হৃৎপিণ্ডের বিভিন্ন দশায় বিভিন্ন প্রস্থতলে হৃৎপিণ্ডের গঠনটা বোঝা যায়, মস্তিষ্কে কোন অংশে টিউমার হয়েছে টিউমারের গঠন প্রকৃতি বোঝা যায়, মস্তিষ্কে বা আন্তঃযন্ত্রে রক্তক্ষরণ এই পদ্ধতি নির্ণয় করা যায়। এই পদ্ধতিতে মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড এবং অন্যান্য অঙ্গের অস্বাভাবিকতা বুঝতে পারা যায়। এই পদ্ধতির সাহায্যে অস্থি তার চারপাশের কলার প্রতিচ্ছবি পাওয়া যায় এবং প্রতিচ্ছবি ক্ষতিগ্রস্ত অস্থির পুনর্গঠন মানে হাড়গুলোর পুনর্গঠন মানে ঠিকঠাক হয়েছে কিনা এবং কৃত্রিম অস্থি ও অস্থিসন্ধি তৈরিতে বিশেষভাবে সাহায্য করে। কারণ সোর্স যদি বোঝা যায়, ডিটেক্ট যদি করা যায় যে এই প্রবলেম রয়েছে, তাহলে সেটা আবার ঠিকঠাক হয়েছে কিনা, রিকভারি কতটা, সেই মতো করে কৃত্রিম অস্থিসন্ধি তৈরিতেও কিন্তু বিশেষভাবে সাহায্য করছে। রেডিও অস্বচ্ছ বস্তু নিয়ে এই পদ্ধতির সাহায্যে হৃৎপিণ্ডের সংকোচন, প্রসারণ এবং রক্তবাহের মধ্যে রক্ত চলাচল কিন্তু দেখতে পাওয়া যায়। রেডিও অস্বচ্ছ বস্তু এবং সেটিকে নিয়ে এই পদ্ধতির সাহায্যে মানে সিটি স্ক্যানের সাহায্যে হৃৎপিণ্ডের সংকোচন, প্রসারণ, রক্তবাহের মধ্যে যে রক্ত চলাচল হচ্ছে সেটা দেখতে পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে সিটি স্ক্যান এবং এর মূলনীতির ওপর ভিত্তি করে পিইটি স্ক্যানটা হচ্ছে। এবার এই স্ক্যানের সাহায্যে এক্সট্রা কি করা যায় যেটা সিটি স্ক্যানে হয় না, মানে ডিফারেন্সটা কি বা কেনই বা আরেকটা মানে মডিফিকেশন সেখানে প্রয়োজন ছিল বা হলো। এই স্ক্যানের সাহায্যে জীবন্ত হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের গঠন ও কার্যকারিতা বুঝতে পাওয়া যায় এবং এর সাহায্যে বিভিন্ন অঙ্গের বিপাক ক্রিয়া এবং শারীরবৃত্তীয় কাজ বুঝতে পারা যায়। তাহলে এতগুলো যে আমরা টার্ম পড়লাম, এতগুলো যে স্ক্যানিং সিস্টেম পড়লাম, সেখানে কিন্তু এই বিপাক ক্রিয়া, শারীরবৃত্তীয় অন্যান্য কাজ, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখিনি যে ইউসেজের মধ্যে এই জিনিসগুলো রয়েছে। তাহলে এটা এই কারণে ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসছি, এই টার্মটাও অনেকেরই জানা, সেটা হচ্ছে এমআরআই। এমআরআই ফেলিক্স ব্লক এবং এডওয়ার্ড এস পার্সেল এককভাবে ম্যাগনেটিক রেজোনেন্স, এমআরআই এর কথাটাই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স। তো ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং হচ্ছে এমআরআই। তো ম্যাগনেটিক রেজোনেন্স অথবা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং যেটা, সেটি আবিষ্কার করেন। কম্পিউটারাইজড টমোগ্রাফি যেটা আছে সিটি স্ক্যানের, যেটা আমি বলে দিলাম যে সিটি সেটা হচ্ছে মানে ওই টিটা যেটা, ওটা আর কি বেসিক্যালি টমোগ্রাফি, যাই হোক। তো কম্পিউটারাইজ টমোগ্রাফি এবং নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সের দুটি সংযোগ ঘটিয়ে ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং তৈরি হয়েছে। কম্পিউটারাইজ টমোগ্রাফি এবং নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স মানে সিটি এবং এনএমআর দুটোকে মিলিয়ে হয়েছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তো এমআরআই এর ব্যবহারটা কি বা এর ইউসেজগুলো কি কি আছে? আচ্ছা, এক্ষেত্রে যেটা বিশেষভাবে জানা প্রয়োজন যে অঙ্গের প্রতিচ্ছবি তৈরিতে সিটি স্ক্যান বা পিইটি স্ক্যানের চেয়ে অনেক বেশি শক্তিশালী হচ্ছে এমআরআই।
পিইটি স্ক্যানের মতো এমআরআই এর সাহায্যে মস্তিষ্কের গঠন এবং কার্য বোঝা যায়। টিউমার এবং ধমনের ভেতর ঘাত্রে যে চর্বি জাতীয় আস্তরণ থাকে, যে ফ্যাটি প্লাকসগুলো থাকে, সেগুলো ডিটেক্ট করা যায়। স্ট্রোকের দ্বারা আক্রান্ত মস্তিষ্কের অংশ নির্ণয়, যে কোন পার্টিকুলার জায়গাতে স্ট্রোকটা হয়েছে, এবং ক্যান্সার চিকিৎসার উপযোগিতাতেও কিন্তু এটি বিশেষভাবে কার্যকরী। দেহের যে সকল অংশ হাড় দিয়ে ঢাকা থাকে, এক্সরের প্রতিচ্ছবির সাহায্যে বোঝা যায় না, যেরকম মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, তাদের নিখুঁত ছবি কিন্তু এই এমআরআইতে পাওয়া যায়। মানে যেটা সিটি স্ক্যানে পাওয়া যাচ্ছে না বা ইউএসজিতে পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু এই এমআরআই করে দিতে পারে। পিঠের ব্যথা, লোয়ার ব্যাক পেইন, সায়াটিকা, এগুলো কিন্তু নির্ণয়ে ভীষণভাবে সাহায্য করে এমআরআই। নার্ভতন্ত্রের ধূসর বস্তু যেটা গ্রে ম্যাটার এবং শ্বেত বস্তু যেটা হোয়াইট ম্যাটারকে পরিষ্কারভাবে পৃথক করতে পারে, শুধু বোঝা যায় না, ডিসক্রিমিনেট করতে পারে। ফলে এই পদ্ধতির সাহায্যে মস্তিষ্কে খুব ছোট টিউমার থাকলেও কিন্তু খুব সহজে সেটা ডিটেক্ট করা পসিবল। মস্তিষ্কের রক্তবাহ নালিকা, সেরিব্রাল ব্লাড ভেসেলস অবস্থান প্রদাহ ক্ষত হওয়ার জন্য অন্তঃকোষীয় স্থানের পরিবর্তন এই পদ্ধতির সাহায্যে বুঝতে পারা যায়। মস্তিষ্কের রক্তবাহ নালী, যে সেরিব্রাল ব্লাড ভেসেলস রয়েছে, তার অবস্থানটা, কোনো ইনফ্ল্যামেশন বা ট্রমা হয়েছে কিনা সেটা জানার জন্য অন্তঃকোষীয় স্থানের পরিবর্তন এই পদ্ধতির সাহায্যে বুঝতে পারা যায়। বোঝা গেল। নেক্সট হচ্ছে পেসমেকার কি। এবার এই পেসমেকার বা আর্টিফিশিয়াল পেসমেকার, এগুলো সম্পর্কে একটু জানবো। তো হৃৎপিণ্ডে বিশেষ সংযোগী পেশিকলা, যেটা সাইনোআর্ট্রিয়াল নোড, যেটা হচ্ছে এসএ নোড থেকে উৎপন্ন হৃৎস্পন্দন বা যেটাকে বলা হয় কার্ডিয়াক ইম্পালস, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। সেজন্য এসএ নোডকে বলা হয় পেসমেকার। কি বললাম? হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী পেশিকলা এসএ নোড থেকে উৎপন্ন হৃৎস্পন্দন হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণকে নিয়ন্ত্রণ করে। যেহেতু সে নিয়ন্ত্রণ করছে, সেই জন্য তাকে বলা হয় পেসমেকার। এবার এসএ নোডকেই আমরা পেসমেকার কেন বলবো? সাধারণভাবে এসএ নোডে ছন্দ নিয়ামক বিভব প্রতি মিনিটে 70 থেকে 80 বার হয়। এবার হৃৎস্পন্দনের হার প্রতি মিনিটে 70 থেকে 80 বার হচ্ছে। এসএ নোডের ছন্দময়তা সকলের থেকে বেশি বলে হৃৎপিণ্ডের ছন্দকেটিকে কিন্তু নিয়ন্ত্রণ করে, তাই এসএ নোডকে ছন্দ নিয়ামক বা পেসমেকার বলা হচ্ছে। সংরক্ষিত ছন্দ নিয়ামক কোনটা? এসএ নোড যদি ঠিক থাকে তাহলে এভি নোডের ছন্দময়তা কোনো কাজে লাগে না, এসেই তখন সব। এবার এসএ নোডের ছন্দ মতো হৃৎপিণ্ড সংকুচিত হচ্ছে, বাই চান্স এসএ নোড নষ্ট হয়ে গেল, ওর কার্যকারিতা খুব একটা হচ্ছে না, তখন এভি নোডের ছন্দময়তা অনুসারে হৃৎপিণ্ড কিন্তু সংকুচিত হচ্ছে। তখন এসএ নোড যেহেতু কাজে লাগছে না, এভি নোড কাজে লাগছে, ফলে এভি নোডকে সংরক্ষিত ছন্দ নিয়ামক বা রিজার্ভ পেসমেকার বলা হয়। যখন অরিজিনাল পেসমেকারের কাজ হচ্ছে না কোনোভাবে, তখন এই রিজার্ভ পেসমেকার বা এভি নোডের কিন্তু কাজ হচ্ছে। এবার প্রশ্ন আছে যে আর্টিফিশিয়াল পেসমেকারটা কি? মানুষের হৃৎপিণ্ডের হার নিয়মিত এবং একটি নির্দিষ্ট হারে সম্পন্ন করতে সাহায্যকারী চর্মের, মানে চামড়া যেটা থাকছে, তার নিচে প্রতিস্থাপিত ছোট ব্যাটারি চালিত ইলেকট্রনিক যন্ত্রকে বলা হয় আর্টিফিশিয়াল পেসমেকার বা কৃত্রিম পেসমেকার। একে চিরস্থায়ী পেসমেকারও এবং অন্তঃস্থ বা অভ্যন্তরীণ পেসমেকারও কিন্তু বলা হয়। চিরস্থায়ী মানে যেটা হচ্ছে পার্মানেন্ট পেসমেকার, এবং অন্তঃস্থ বা অভ্যন্তরীণ পেসমেকার হচ্ছে ইন্টারনাল পেসমেকার। তো কৃত্রিম পেসমেকার হচ্ছে এটি। এবার কৃত্রিম পেসমেকারের প্রয়োজনীয়তাটা কেন? এটি তো আরও এখনকার দিনে, মানে বর্তমান যুগে বেশি প্রয়োজন পড়ছে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে। কেন? যে সকল ব্যক্তির হৃৎপিণ্ডের অবস্থা এমন যে হৃৎস্পন্দন খুব ধীরে ধীরে হয়, যেটাকে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া। তাহলে এখান থেকে আরেকটা কোয়েশ্চেনের আনসার পাওয়া গেল। এবার তাদের চিকিৎসার জন্য কৃত্রিম পেসমেকার বসানো হয় বা ব্যবহার করা হয়। খুবই ধীরে ধীরে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে অস্বাভাবিকভাবে দ্রুত হৃৎস্পন্দন হার নিয়ন্ত্রণের জন্য কৃত্রিম পেসমেকার ব্যবহৃত হয়, কারণ কন্ট্রোল করতে হবে তাকে। এই পেসমেকার অস্বাভাবিকভাবে ঘটিত দ্রুত হৃৎস্পন্দন হার বুঝতে পারে এবং এটিকে নিয়ন্ত্রণে সাহায্য করে। তো বেসিক্যালি হৃৎপিণ্ডের যে কপাটিকা থাকে, যে ভাল্বগুলো থাকে বা যে সেপ্টামগুলো থাকে, তার অপারেশনের পর কিছু সময়ের জন্য বা সাময়িকভাবে হৃৎপিণ্ডের ছন্দময়তা ব্যাহত হয়ে যায়, তখন বহিস্থ পেসমেকারের কিন্তু ব্যবহার হয়, কারণ তাকে তো হিল করতে হবে, সেটা যে কিওর হবে, তাকে রিকভারি একটা টাইম দিতে হবে। তো ওই সময় বহিস্থ পেসমেকার কিন্তু ব্যবহার করা হয়। এবার হৃৎপিণ্ডের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মাত্রার হৃদ অবরোধ বা হার্ট ব্লক যদি এনিহাও হয়ে যায়, প্রথম, দ্বিতীয় বা তৃতীয় মাত্রার হৃদ অবরোধ বা হার্ট ব্লক, সেক্ষেত্রে অন্তঃস্থ পেসমেকার ব্যবহার করে হৃৎপিণ্ডকে স্বাভাবিকভাবে সচল রাখা হয়। এরপরে আমরা আরও একটি টার্ম সম্পর্কে জানবো, এটাও প্রায় সর্বজন বিদিত, ডায়ালাইসিস। কিডনিতে প্রবলেম হলেই আমরা এই কথাটা জানি। এবং আরও একটি টার্ম সম্পর্কে আজকে জানবো, সেটা হচ্ছে এন্ডোস্কোপি। সেটা কি?
ডায়ালাইসিস হচ্ছে যে পদ্ধতিতে অর্ধভেদ্য পর্দা অর্থাৎ সেমি পারমিয়েবল মেমব্রেন, যেটি ভেদ্য নয়, সব কিছু ভেদ করে যাবেও না, আবার অনেক কিছু আটকাবেও না, বা অভেদ্যও নয়, বা প্রভেদকভেদ্যও নয়, অর্ধভেদ্য, তার সাহায্যে কোলয়েড থেকে কেলাস পদার্থ মানে কোলয়েড থেকে ক্রিস্টালয়েড ও আয়নকে আলাদা করা যায়, তাকে ঝিল্লি বিশ্লেষণ বা ডায়ালাইসিস বলা হয়। তার মানে যে পদ্ধতিতে অর্ধভেদ্য পর্দার সাহায্যে কোলয়েড থেকে কেলাস পদার্থ আলাদা করা যাচ্ছে এবং আয়নকেও আলাদা করা যাচ্ছে, সেটিকে ঝিল্লি বিশ্লেষণ বলা হয়, ইংরেজিতে তাকে ডায়ালাইসিস বলে। আমরা যখন যদি বাই চান্স কারো কোনো প্রবলেম হয়, আমরা কোনো ল্যাবরেটরিতে গিয়ে বা কোনো ডিপার্টমেন্টে গিয়ে আমরা বলবো না যে ঝিল্লি বিশ্লেষণ, সেই জন্য ইংলিশ টার্ম বোঝা এবং জানা ভীষণভাবে ইম্পর্টেন্ট। ইউরিয়ার মাত্রা রক্তে বেড়ে গেলে তাকে ইউরেমিয়া বলে। এই অবস্থায় রক্ত থেকে ইউরিয়া এবং অন্যান্য যে দূষিত পদার্থগুলো রয়েছে সেগুলোকে বার করে দিতে হবে। কিসের মাধ্যমে বার হবে না? ঝিল্লি বিশ্লেষণের মাধ্যমে। ঝিল্লি মানে কি? পর্দা। বিশ্লেষণ মানে সেটা আলাদা করে আলাদা করা যাচ্ছে এবং সেটি বের করে দেওয়ার প্রসেস, সেটাই হচ্ছে ডায়ালাইসিস। তো যেগুলো টক্সিক, যেগুলো ইম্পর্টেন্ট নয়, সেই ইউরিয়া এবং অন্যান্য যে টক্সিক এলিমেন্টসগুলো রয়েছে সেগুলোকে দূর করে দেওয়া, সেটাই হচ্ছে ডায়ালাইজারের কাজ। এবার এই যে ডায়ালাইজার, এটা আরও কি কাজ করে একটু বিস্তারিত জানি। যে কৃত্রিম বৃক্কের মাধ্যমে রক্তকে পরিশুদ্ধ করে বেশ কয়েক বছর অকেজো বৃক্ক নিয়ে কিন্তু বেঁচে থাকা যায়। কোনো কারণে সাময়িকভাবে বৃক্ক অসুস্থ হয়ে পড়লে ঝিল্লি বিশ্লেষণের মাধ্যমে দেহকে সুস্থ রেখে বৃক্কের চিকিৎসা চালানো সম্ভব, কারণ বৃক্কের কাজই তো হচ্ছে ফিল্ট্রেশন। এবার সেটা অরিজিনাল যে আমাদের কিডনিটা রয়েছে বা বৃক্ক রয়েছে, সেটা যখন নিজের কাজ করতে পারছে না, তখনই ডায়ালাইজারের প্রয়োজন হয়। যেখানে বৃক্ক সংস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, তো এই বৃক্ক সংস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্টেশন ছাড়া রোগীকে বাঁচানো সম্ভব নয়। সেখানে বৃক্ক সংস্থাপন না হওয়া পর্যন্ত কৃত্রিম বৃক্কের সাহায্যে কিন্তু রোগীকে সুস্থ রাখা যায়। বোঝা গেল? এবার চলে আসছি আমাদের আজকের এই দিনের জন্য আজকের রেকর্ডিংয়ের সব থেকে লাস্ট টপিক, সেটা হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি কি না? এন্ডোস্কোপি হচ্ছে এন্ডন থেকে এসছে। এন্ডন মানে হচ্ছে ভেতরে, উইদিন, এবং স্কোপেইন মানে হচ্ছে পরীক্ষা করা, এক্সামিন। তো দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। তো এন্ডোস্কোপ যন্ত্রের সাহায্যে এটি করা হয়। এন্ডোস্কোপ যন্ত্রের সাহায্যে একজন শল্য বিশারদ বা সার্জন ছোটোখাটো অস্ত্রোপচার করতে পারেন এন্ডোস্কোপি, এটাই হচ্ছে এন্ডোস্কোপি। তো এর কার্যপদ্ধতিটা একটু জানি। যে এন্ডোস্কোপ যন্ত্রে একটা হ্যান্ডসেটের সাথে যুক্ত লম্বা নমুনা, এটা ফ্লেক্সিবল একটা নল থাকে। নলটি দেহের কোনো খোলা জায়গা, যেমন মুখ গহ্বর হতে পারে বা পায়ু গহ্বর হতে পারে, তো তার মধ্যে দিয়ে প্রবেশ করানো হয়। নলের সামনের দিকে প্রান্তটি, যে টিপটি থাকছে, সেটা গন্তব্যস্থলের দিকে নির্দিষ্ট করা হয় যে কোন দিকে সেটিকে এন্টার করানো যাবে। এবার এটি কেন করা হয়? যেরকম ধরুন এন্ডোস্কোপের সাহায্যে নানা ধরনের যন্ত্র সংযোগ করানো যায় আর কি, যেমন দাঁতযুক্ত বায়োপসি ফোরসেপ, টুথ বায়োপসি ফোরসেপ সংযোগ করে তার সাহায্যে বিশ্লেষণের জন্য বস্তুর নমুনা অস্ত্রোপচার করে সংগ্রহ করা হয়। তাই রক্তনালীর জমাট বাঁধানো প্রয়োজন হলে ধাতু নির্মিত ফাঁদ বা মেটাল স্নেয়ার এন্ডোস্কোপের সাথে যুক্ত করা হয়। পাকস্থলীর ক্ষত, আলসার দেখার জন্য এন্ডোস্কোপকে গ্যাস্ট্রোস্কোপ বলা হয়। আবার জরায়ু, ইউটেরাসে কোনো সিস্ট হয়েছে, কোনো ইনফেকশন হয়েছে, সেটাকে আবার দেখার জন্য এন্ডোস্কোপকে ল্যাপ্রোস্কোপ বলা হয়। তো এরকম বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে বা অসুবিধার ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপকে ব্যবহার করতে পারি। আজকের টপিক তাহলে এইটুকুই। বায়োমেডিক্যাল সায়েন্স সম্পর্কে আপনারা অনেক কিছু জানলেন, বুঝলেন। কোনো অসুবিধা থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আশা করি কিছু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করতে পারলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই এই যে টপিকটা আলোচনা করলাম, এটা শুধুমাত্র এসএলএসটি স্টুডেন্ট বা যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য নয়, এটা প্রত্যেকের জানা ভীষণভাবে প্রয়োজন। তো যে কোনো সাধারণ মানুষ যাদের পরীক্ষা নেই এই মুহূর্তে এসএলএসটি বায়োলজি, তারাও কিন্তু, কারণ মেডিকেল সায়েন্স, মেডিকেল কিছু নলেজ থাকা ভীষণভাবেই বাঞ্ছনীয় প্রত্যেকের ক্ষেত্রেই, তো এগুলো কিন্তু সবার জন্যই ভীষণ কার্যকরী হবে। আপনাদের যদি ভালো লাগে এই ক্লাসটি, তাহলে আপনারা যারা নিয়ারেস্ট রিলেটিভস রয়েছে, ফ্রেন্ডস রয়েছে, তাদের সাথেও কিন্তু এটি শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।